গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো, যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছো, তারা সকলেই খুব ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছো, তাদের সকলকে জানাই ধন্যবাদ। আর তোমাদের আজকের ব্লগটি যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক ও কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার একটু পাশে থেকেও চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। এখন বাজে সকাল 6:30, আর এখন থেকেই আমি আজকের ব্লগটা শুরু করছি। ঘুম ভেঙে গেছে 6টার আগেই, কিন্তু এখানে 6টার সময় জল আসে বলে 6টা থেকেই আমাকে কাজগুলো শুরু করতে হয়। আর আজকে যেহেতু মা নেই, তো আমাকে সমস্ত কাজই একা হাতে করতে হবে। 6টায় জল আসার পর আগে বাইরের কাজগুলো সেরেছি, তবে তার আগে আমাকে বাসি জামা কাপড় কেচে নিতে হয়, কারণ বাসি জামা কাপড় না কাচা হলে আমরা রান্নাঘরে কেউই ঢুকি না বা কোনো কাজই করি না। ওই জন্য বাসি জামা কাপড় আগে সেরে নিলাম, নিয়ে তারপরে বাইরে জল তুললাম, যেগুলো জামা কাপড় ছিল সেগুলো ধুলাম, ধুয়ে ছাদে মেলে দিয়ে এসে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমাকে 8টার মধ্যে রান্না শেষ করতে হবে, কারণ আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করবে, আর সেই কাজের তদারকি আমাকে করতে হবে। তারপরে তাদের বাড়ি বাড়ি চা করতে হবে, তো যত তাড়াতাড়ি সম্ভব রান্না করতে হবে। আর আজকে না আমি বেশি কিছু রান্নাও করতে পারবো না, জানো তো, কেন কি বাইরে ড্রেনের কাজ হচ্ছে। আমি যদি রান্নাঘরে জল ফেলি তাহলে ওদের কাজ করতে অসুবিধা হবে, তো ওই জন্যই 8টার মধ্যে রান্না সেরে 9টার মধ্যে আমাকে রান্নাঘর তো পরিষ্কার করে বাসন কোসন সব নিচে পরিষ্কার করে নিতে হবে। ওদিকে আটাটা মেখে রেখে রেস্টে দিলাম, আর এখানে আলু সিদ্ধ বসিয়েছিলাম, তো আলুর খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। আজকে একটু আলুর দম বানাবো। আর আটাটা না আমি থালার মধ্যে যখন নিই তখন জল নুন মাখিয়ে নিয়ে তারপরে আটা মাখি, তাহলে থালাতে একটুও আটা লেগে থাকে না। এখানে কড়াই গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, হিং দিয়ে, আর আদা, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, হলুদ এইসব দিয়ে কষিয়ে নিয়ে আমি আলুর দমটা করব। এটা নিরামিষ আলুর দম করব, তাই জন্য হিং দিলাম। নিরামিষ আলুর দমে হিং দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপর কড়াইশুঁটি দিয়ে কষিয়ে নিয়ে আবার একটু পোস্ত দিয়ে কষাবো। এই পোস্তটা তেলে ভাজা হয়ে গেলে তারপর আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এভাবে নিরামিষ আলুর দমে যদি পোস্ত ছড়িয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয়, আর এই আলুর দমটা একটু মাখা মাখা হবে। আর আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না সারতে হবে, আর সিঙ্কে বেশি জলও ফেলতে পারবো না, ড্রেনের কাজ হচ্ছে বলে, তাই এখানে একটুখানি খিচুড়ি বানিয়ে নিচ্ছি, ও খেয়ে চলে যাবে। সমস্ত রকম শীতকালীন সবজি, গোবিন্দভোগ চাল, মুসুরির ডাল, পেঁয়াজ, আদা, সর্ষের তেল, নুন, হলুদ, আর ওদিকে একটুখানি মিষ্টি দেবো, লঙ্কা দেবো, দিয়ে এটা ভালোভাবে হাতে করে মাখিয়ে নিচ্ছি। এটা হাত মাখা খিচুড়ি বলে, এতে কোনো আর কিছু ঝামেলা নেই। সমস্ত কিছু দিয়ে এইভাবে মাখিয়ে জল দিয়ে বসিয়ে দিলেই আস্তে আস্তে ফুটে ফুটে সেদ্ধ হয়ে খিচুড়িটা হয়ে যাবে। এটা আলুর দম দিয়ে হাজব্যান্ড খেয়ে চলে যাবে, আর আমাদের জন্য এইভাবেই খিচুড়ি করব, আমার আর মেয়ের জন্য, কিন্তু সেটা বেলায় করব। আর ওদিকে মিষ্টি আর লঙ্কা দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমার আলুর দমটাও হয়ে গেছে। আর ওর জন্য একটু রুটিটা করে নিচ্ছি, কারণ ও তো টিফিন নিয়ে যাবে, আর ও বেরিয়ে যাওয়ার পরে আমি আবার ওদিকে মিস্ত্রিদের কাজ দেখতে যাব, ওদেরকে আবার একটু চা ফা দেবো। বাইরে মিস্ত্রি দাদারা কাজ শুরু করে দিয়েছে, ওদিকে রুটিটা করে নিয়ে এদিকে দাদাদের চা দিতে চলে আসলাম। এই ড্রেনগুলো আগে ভাঙা হবে, তারপর আবার নতুন করে ড্রেন তৈরি হবে। ওদিকে মিস্ত্রি দাদাদের চা বিস্কুট দিয়ে এসে এদিকে বেলায় যে খিচুড়িটা আমাদের জন্য করব, সেটার জন্য জোগাড়জান্তি করে রেখে দিচ্ছি। এই সবজি আর একটু মুগ ডাল ভেজে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। ডালটা একটু ভিজে থাকলে তাহলে কিন্তু তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে। আর আজকে রান্নাঘরে একটু কলের কাজ ছিল, তো কলের মিস্ত্রি দাদাও এসে গেছে। উনি কাজটা সেরে চলে গেলে তারপর আমি রান্নাঘরের কাজবাজ করব। হাজব্যান্ড তো সকালেই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর আমরাও টিফিনটা খেয়ে নিয়েছি। তারপর কলের মিস্ত্রি দাদা কাজটা সেরে চলে যাওয়ার পর রান্নাঘরের কাজটা সারতে চলে আসলাম। আর এগুলো তাড়াতাড়ি করে না নিলে আবার ওদিকে মিস্ত্রি দাদারা যে জিনিসগুলো চাইবে সেগুলো আমাকে দোকানে আনতে যেতে হবে, তো আনতে যেতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি এদিকে কাজটা করতে চলে আসলাম।
একার সংসারে সমস্ত কিছু একা হাতে ম্যানেজ করা মনে হয় খুব কঠিন ব্যাপার, খুব অসুবিধা হবে, কিন্তু সত্যি বলছি গো বন্ধুরা, একদমই অসুবিধা হয় না। আগে আমিও ভাবতাম যে একা হাতে সমস্ত দিক সামলাতে অসুবিধা হবে, কিন্তু করতে করতে অভ্যাস হয়ে গেছে, ম্যানেজ করে নিই সব দিকটাই। এই ধরো না, যখন আমার এই বাড়িটা হয়েছিল তখন কিন্তু আমার শাশুড়ি মা এখানে থাকতেন না। আমার বাড়িটা ধরো হতে 2.5 মাস সময় লেগেছিল। আমি একাই কিন্তু বাড়ির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করতাম। তখন তো আমার 8 মাসের বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে তদারকি করতাম, আর হাজব্যান্ড তো রোজই অফিসে চলে যেতেন। তো এই বাড়িটা পুরোপুরি বলতে পারো আমার চোখের সামনে আমার তত্ত্বাবধানেই তৈরি হয়েছে। আর এই রান্নাঘরটা তৈরির সময় তো আমি একটু সময়ের জন্যও রান্নাঘরের সামনে থেকে সরিনি। মেয়েকে ঘুম পাড়িয়ে পাড়িয়ে চলে এসেছি, রান্নাঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখেছি, কোনটা কোথায় কী হবে সেগুলো মিস্ত্রি দাদাদের ডিরেকশন দিয়ে কাজ করিয়েছি। আর ওই জন্য আমার বাড়িতে কেউ আসলেই সবাই বলে আমার রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর। তোমরা অনেকেই আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছিলে যে আমার বাড়িটা খুব সুন্দর, রান্নাঘরটাও খুব সুন্দর, আমার গ্রামও খুব সুন্দর। আর সত্যি তোমাদের এই কমেন্টগুলো পড়ে আমি খুব খুশি হয়েছিলাম। আর তোমাদের যাদের আমার রান্নাঘর, আমার বাড়িঘর তো সুন্দর লেগেছে, তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আমি খুব থ্যাঙ্কফুল তাদের জন্য। আর সত্যি কথা বলতে, তোমাদের যে আমার ভিডিওর মধ্যে আমার গ্রাম, আমার বাড়িঘর তোর, আমার রান্নাঘর এত সুন্দর লাগবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি বা ভাবিও নি। তো তোমাদের এই যে ভালো লেগেছে, সুন্দর লেগেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, জানো তো। ঘরের কাজ তো সব সারা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার মেয়ে বাড়িতে থাকলেই কাজ করতে করতে হঠাৎ ওর আদর খাওয়ার জন্য মন ছুকছুক করে, তাই একটু করে আমার কাছে আসবে আর একটু আদর খেয়ে যাবে। ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিয়ে মেয়েকে নিয়ে সামনের দোকানে গেছিলাম মিস্ত্রি দাদাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো আনতে। আর এসে এইখানে একটুখানি ওই সবজি যে ভিজিয়ে রেখেছিলাম ডালের সাথে, সেটা একটু ফুটিয়ে নিয়ে গ্যাসে, তারপর আবার ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, কারণ আমার তো গ্যাস মোছা হয়ে গেছে। আবার যদি গ্যাসটা এঁঠো হয় ভাতের জন্য তো আবার মুছতে হবে, তাই জন্য গ্যাসে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ইন্ডাকশানে বসিয়ে দিলাম। ওদিকে যতক্ষণে আস্তে আস্তে খিচুড়িটা হচ্ছে ততক্ষণে আমি একটু পুকুর থেকে কেচে নিয়েও চলে আসলাম, কারণ এগুলো না কাচতে পারলে মেলতেও পারবো না, সকাল সকাল মেলা হবে না বলে শুকনোও হবে না। আর আজকে তো কলতলায় কাচতে পারবো না, তাই পুকুরেই কেচে নিয়ে আসলাম। এমনিতে আমি ম্যাক্সিমাম টাইম পুকুরেই কাছি, কিন্তু যখন অল্প জামা কাপড় থাকে তখন কলতলাতেই কেচে নিই, কিন্তু আজকে তো আর সেটা সম্ভব হবে না। এমনিতেই যখন ওরা মিস্ত্রিরা আর কি ড্রেনের প্লাস্টারের কাজ শুরু করছিল, তার আগেই আমি বাসন কোসন মেজে জল ফেলার কাজটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখো আমি কতগুলো সজনে ফুল বাছতে বসেছি। আমাদের বাড়ির সামনে একটা বড় সজনে গাছ আছে, তো সেখান থেকে যখন ফুল পড়ে আমি গিয়ে তুলে নিয়ে আসি। আজকে সকালেও কিছুটা তুলেছি, আর কালকে সারাদিনে আমাদের মেয়েতে টুকটুক করে তুলে নিয়ে এসেছি। এই বসন্তকালে কিন্তু সজনে গাছের পাতা, ডাঁটা, তারপরে ফুল, এগুলো খাওয়া কিন্তু খুব উপকার। এগুলো খেলে এই সময়টা যে হাম পক্স এগুলো হয় সেগুলো কিন্তু হয় না। বলতে পারো সজনে ফুল এই বসন্তকালে একটা প্রিকশন বা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। বিশেষ করে বাচ্চাদের এগুলো খাওয়ানো খুব ভালো। ফুলগুলো থেকে পরিষ্কার টাটকা ফুলগুলো বেছে নিয়ে ফ্রিজে আজকে রেখে দেবো, কালকে রান্না করব। আমি প্রতি বছরই বসন্তকালে এই সজনে ফুল মেয়েকেও খাওয়াই, আমরাও সকলে খাই, আর ডাঁটাটাও খুব খাই আমরা বসন্তকালটায়, কারণ সজনে ডাঁটাও কিন্তু খুব উপকারী। জানো তো বন্ধুরা, একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের গ্রাম্যবধূ আমি, আর একা হাতেই পুরো সংসারটা সামলে রাখার চেষ্টা করি, সমস্ত দিক খেয়াল রাখার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ড কিন্তু আমার ঘাড়েই সমস্ত দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত মনে অফিসে চলে যায়। এই যে যেমন যাওয়ার সময় বলে গেল মিস্ত্রি দাদারা কোথায় কি কাজ করবে ঠিক মতো দেখে শুনে নেবে। জানো তো বন্ধুরা, চেষ্টা করলে সংসার সামলানোর সাথে সাথে আমরা বিভিন্ন রকম দায়িত্ব পালন করতে পারি, আর সেই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমাদের জীবনে বিভিন্ন বিষয় অনেক রকম জ্ঞান আসে, অভিজ্ঞতা আসে, যা আমাদের জীবনকে আরও বেশি সুন্দর করে তোলে। তো চলো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।